হ্যালো বন্ধুরা, প্রত্যেককে আবারও স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে ফাংশন বা অপেক্ষক। এখন অপেক্ষককে জানা বা অপেক্ষককে বোঝা কেন প্রয়োজন, সর্বপ্রথমে এটি বুঝতে হবে। আমরা ক্লাস 8, 9, 10 সমস্ত আমরা যখন এই ক্লাসগুলি অতিক্রম করেছি, কখনো কখনো আমরা কখনো কেন বলবো, আমরা সবসময় আমাদের টিচারের মুখ থেকে শুনে এসেছি ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে ত্রিগোণমিতিক অপেক্ষক, লগারিদমিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, এরকম টাইপের নাম আমরা শুনে এসেছি। এবার ফাংশন কথাটির আক্ষরিকভাবে কী অর্থ বা কিভাবে এই ফাংশন অপেক্ষক কাজ করে সেই বিষয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকলেও আমরা বুঝতে পারি যে ফাংশন একটি ফর্মুলাকে আমরা রিপ্রেজেন্ট করছি। অর্থাৎ একটি ফর্মুলাকে দেখে আমরা যদি সেটি বীজগাণিতিক ফর্মুলা হয় তাহলে বলে দিই সেটি অ্যালজেব্রিক ফাংশন, যদি সেটি লগারিদম রিলেটেড কোনো ফর্মুলা হয় বা কোনো অঙ্ক হয় তাহলে আমরা বলে দিই সেটি লগারিদমিক ফাংশন, বা ট্রিগোনোমেট্রিক রিলেটেড কোনো রকম আমাকে কিছু দেওয়া থাকলে আমরা তাকে ট্রিগোনোমেট্রিক ফাংশন বলে থাকি। কিন্তু বিষয়টি এখানেই সীমাবদ্ধ নয়। আমরা ফাংশনের ডিপলি আমাকে যদি না বুঝি তাহলে আমরা কখনোই ক্লাস 11-এ উঠে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস কিন্তু আমরা করতে পারবো না, বা ওখানে গিয়ে আমরা ওঝট খাবো রীতিমতো। তাই আজকে আমরা এই ফাংশানের একদম গোড়া থেকে শুরু করতে চাই। সর্বপ্রথমে ফাংশনটি বুঝতে গেলে যেমন আমরা একটি কথা বলি যে এই ফাংশন অ্যাকচুয়ালি কী কাজ করে, একটি বাড়ি বানানোর জন্য যে মজ্জা তার কাজ করে। অর্থাৎ এটি আমাকে একটি ঘর বানাতে গিয়ে যে স্ট্রাকচারটি দরকার হয় সেই স্ট্রাকচারটি আমাকে এনে দেয় ফাংশন। আর এই স্ট্রাকচারগুলি আনার পূর্বে যে বিষয়গুলি দরকার সেই বিষয়গুলি হচ্ছে যে আমাকে এই কয়েকটির বিষয়ের ওপর আমার ধারণা থাকতে হবে। কি এটি কনস্ট্যান্ট কাকে বলে, ভেরিয়েবল কাকে বলে, টার্ম কাকে বলে এবং বীজগাণিতিক রাশি কাকে বলে, ইনপুট এবং আউটপুট, এই কয়েকটি বিষয়ের ওপর একটু সাধারণ আমার ধারণা থাকা খুব দরকার। আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা শুনে এসেছি, তাহলে আমরা এই বিষয়গুলি বুঝতেও পারবো। দেখো, ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট বিষয়টি খুব ইজি। কনস্ট্যান্ট কথার অর্থ কি? কনস্ট্যান্ট কথার অর্থ ফিক্সড। অর্থাৎ আমরা এটি বলি যে 10, এই 10 যে নাম্বারটি আমরা লক্ষ্য করছি এই 10 নাম্বারটি কিন্তু ফিক্স। অর্থাৎ এই 10-এর কিন্তু শুধুমাত্র একটি ভ্যালু আছে, সেটি হচ্ছে 10। আবার যদি আমরা 10 না বলে আমরা যদি 11 বলি, সেই 11-র কিন্তু একটি ভ্যালু আছে আর সেটি হচ্ছে 11। অথবা যদি আমরা 5 বলি, অথবা যদি আমরা 2.7 বলি, অথবা আমরা 3.8 বলি, এরকম যে কোনো যদি আমাকে নির্দিষ্ট মান আমি বেছে নিই সেই মানটির কিন্তু একটি নির্দিষ্টই মান থাকে আর সেটি হচ্ছে নিজেকে। অর্থাৎ 5-এর ক্ষেত্রে 5 ব্যতীত অন্য কোনো মানকে কিন্তু রিপ্রেজেন্ট করে না। তাহলে এই সমস্ত জিনিসগুলো যেগুলি পরিবর্তনশীল নয়, যেটি ফিক্স, তাকে আমরা কিন্তু কনস্ট্যান্ট হিসাবে ধরে রাখি, যাকে আমরা বাংলাতে ধ্রুবক বলি। আর ভেরিয়েবল কি? যেটি পরিবর্তনশীল মানে চেঞ্জেবল। অর্থাৎ পরিবর্তনশীল বলতে ধরো আমাকে একটি বলা হলো যে এক্স হচ্ছে ভেরিয়েবল। কার ভেরিয়েবল? ফ্রুটসের। এক্স হচ্ছে ফ্রুটসের, আমার বলে দিল এক্স হচ্ছে ফ্রুট। তাহলে আমার আশেপাশে যত রকমের ফ্রুটস বা ফল আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কিন্তু বিলং করছে এক্সের মধ্যে। অর্থাৎ সেটি আম হতে পারে, সেটি জাম হতে পারে, সেটি কলা হতে পারে। তাহলে এক্স যদি ফ্রুটসকে রিপ্রেজেন্ট করে তার অর্থ হচ্ছে এক্সের মধ্যে আমরা আম, জাম, কাঁঠাল সব কিছু ফ্রুটসকে আমরা ধরতে পারি। অর্থাৎ এটি নির্দিষ্টভাবে আমকেই বলছে, এতে আমরা বলতে পারি না। অর্থাৎ এর মান পরিবর্তনশীল বা চেঞ্জেবল। এখন তার ডেফিনেশনটি ঠিক এইভাবে মনে রাখবে এবং নোট আউটও করে নেবে যে ধ্রুবক হলো এমন একটি মান বা সংখ্যা যা স্থির থাকে এবং পরিবর্তন হয় না। যেমন আমরা 7-এর কথা বললাম, যেমন আমরা 9-এর কথা বললাম, বা যেখানে আমরা 15-এর কথা বলে থাকি, বা √2-র কথা বলি, বা √5-এর কথা বলি, বা 11 কথা বলি, যাই বলি না কেন সেটি দশমিক সংখ্যাও হতে পারে। এই মানগুলি 2.5-এর মান শুধুমাত্র 2.5-এর সঙ্গেই সমান, অন্য কোনো মানের সঙ্গে সমান নয়। অর্থাৎ এর মান পরিবর্তনশীল নয়, এটি একটি নির্দিষ্ট মানকে দেয় এবং ফিক্সড মানকে দেয়। তাহলে আমরা এই রকম টাইপের জিনিসগুলোকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট বলে থাকবো। এবার আমরা যদি ভেরিয়েবলের কথা বলি তার ডেফিনেশন হচ্ছে এই যে চলক বা চল হচ্ছে এমন একটি রাশি যা গাণিতিক সমস্যা অনুসারে পরিবর্তন হয়। অর্থাৎ আমি যদি এখন বলি যে এক্স, আমরা এই যে ভেরিয়েবল তাকে আমরা এক্স ওয়াই জেড এরকম ছোটো হাতের এক্স ওয়াই জেড বা কখনো টি, কখনো ইউ, কখনো ডাব্লিউ এই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি ছোটো হরফের আমরা অ্যালফাবেট দ্বারা। এখন এই এক্স, এখন যদি আমি এই এক্সকে বলি এক্স হচ্ছে সমস্ত
ফলের যে কোনো ফল হতে পারে, এই এক্স হচ্ছে সমস্ত ফলকে রিপ্রেজেন্ট করছে। যদি আমি বলি তার অর্থ হচ্ছে এই এক্স ইজ ইকুয়াল টু আমও হতে পারে, জামও হতে পারে, কলাও হতে পারে। আর যদি ওয়াই আমি বলি, ওয়াই সমস্ত ওয়াইল্ড অ্যানিমেল বা বন্য পশুর কথা বলি, তাহলে ওয়াইল্ড অ্যানিমেলের মধ্যে কি পড়বে? ওয়াইয়ের মধ্যে বাঘ, সিংহ এরকম সব কিছুই কিন্তু পড়বে। তাহলে দেখো আমরা প্রথম ক্ষেত্রে এক্স এবং দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই নিচ্ছি দুটি ভেরিয়েবল, কিন্তু গণিতের সুবিধার্থে অর্থাৎ এখানে আমরা এক্সাম্পল কি দিলাম? ফ্রুটস এবং ওয়াইল্ড অ্যানিমেল। এখন যদি বলা হতো এই এক্সটি হচ্ছে 10-এর থেকে বড়, অর্থাৎ এক্স যেটি হচ্ছে সেটি হচ্ছে 10-এর থেকে বড়, এক্স যদি হয় 10-এর থেকে বড়, তাহলে এক্সের মান কী হবে? 11, 12, 13, 14, 15, 16 এভাবে চলবে। আবার ওয়াই যদি বলা হয় 10-এর থেকে ছোট, তাহলে ওয়াই যদি বলা হয় 10-এর থেকে ছোট, তাহলে আমরা কি দেখব? ওয়াইয়ের ভ্যালু পাবো আমরা 9, 8, 7, ঠিক এরকম। শুধু 9, 8, 7ই কেন, আমরা 7.5ও হতে পারে, 7.32 হতে পারে, এরকম টাইপের মানকে আমরা রিপ্রেজেন্ট করবো। তাহলে ভেরিয়েবল দেখো এরকম নয় যে ভেরিয়েবল এক্স মানে সেটি 10ই হবে বা 11ই হবে, বা সেটি কিন্তু বিভিন্ন গাণিতিক নিয়মে অর্থাৎ গাণিতিক সমস্যা অনুসারে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ভেরিয়েবল সম্বন্ধে আমাদের একটা আইডিয়া এলো। এবার যেটি শিখতে হবে সেটি হচ্ছে টার্ম। টার্ম কী জিনিস? এখন আমরা এই বিষয়টি বুঝে গেছি যে আমরা কয়েকটি জিনিস আমাদের ক্লিয়ার হলো, যে এই যে 3 এটি একটি কনস্ট্যান্ট, ঠিক আছে, এক্স এটি একটি ভেরিয়েবল, ওয়াই এটি একটি ভেরিয়েবল, ঠিক আছে। আর যদি আমরা 3x করি তাহলে 3 ইন্টু এক্স মানে কনস্ট্যান্ট ইন্টু ভেরিয়েবল। এখন এই যে প্রত্যেকটি যদি আমরা কি করি, যে আমরা অ্যালজেব্রিক টার্ম বা পদ বলতে আমরা বোঝাই আমরা ভেরিয়েবল ইন্টু ভেরিয়েবলও করতে পারি। অর্থাৎ আমরা দেখো লক্ষ্য করে দেখো, আমরা এটা বলতে পারি যেমন 3a, ঠিক আছে, এই প্রথম এক্সাম্পলে এই 3a একটি টার্ম হিসাবে আমরা গণ্য করলাম, যে ক্ষেত্রে এই 3টি হচ্ছে কনস্ট্যান্ট এবং এটা কি এখানে ভেরিয়েবল। তাহলে আমরা লক্ষ্য করলাম যে কনস্ট্যান্ট ইনটু ভেরিয়েবল কিন্তু একটি টার্মকে রিপ্রেজেন্ট করছে। আবার একই রকমভাবে 7 হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কথার অর্থ কিছু ওয়াই ইন্টু ওয়াই, অর্থাৎ আমরা একে আমরা লিখতে পারি 7 ইন্টু ওয়াই, অর্থাৎ ভেরিয়েবল ইন্টু কনস্ট্যান্ট ইন্টু ভেরিয়েবল, এটিও কিন্তু একটি টার্মকে রিপ্রেজেন্ট করবে। অথবা আমরা 3 নম্বর এখন এক্সাম্পলকে দেখছি, -4 একটি কনস্ট্যান্ট ইন্টু বি একটি ভেরিয়েবল, আবার 8 নিজে একটি পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে এই যে এইরকম আমরা সীমাবদ্ধ আমরা জিনিস দেখলাম, যেখানে কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্টও একটি টার্মকে রিপ্রেজেন্ট করে, কনস্ট্যান্ট ইন্টু ভেরিয়েবলও একটি টার্মকে রিপ্রেজেন্ট করে, কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল ইন্টু ভেরিয়েবল সেটিও একটি টার্মকে রিপ্রেজেন্ট করে, এবং কনস্ট্যান্ট নিজেও একটি টার্মকে রিপ্রেজেন্ট করে, এবং একাই ভেরিয়েবল নিজেও একটি টার্মকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা বুঝলাম যে টার্ম হতে গেলে আমার শুধুমাত্র এই এক্স এটি একটি টার্ম, অর্থাৎ এক্স কথার অর্থ ভেরিয়েবল, ঠিক আছে। 3x এটি একটি টার্ম যেটি কি হলো কনস্ট্যান্ট মানে ধ্রুবক ইন্টু ভেরিয়েবল দ্বারা গঠিত, ঠিক আছে। 3x স্কোয়ার এটিও কিন্তু একটি পদ, যেখানে 3 কথার অর্থ হচ্ছে এখানে আমরা কনস্ট্যান্ট ইন্টু ভেরিয়েবল আমরা বলতে পারি। অথবা আবার এটাও বলতে পারি যে 3 নিজেও একটি টার্ম। তাহলে এই প্রত্যেকটির আকার দেখতে পাচ্ছি, যেখানে আমরা ভেরিয়েবল, কনস্ট্যান্ট ইন্টু ভেরিয়েবল, কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল ইন্টু ভেরিয়েবল অর্থাৎ এক্স ইন্টু ওয়াই, এখানে এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবলের কথা বলেছে, ভেরিয়েবল ইন্টু ভেরিয়েবল। সেক্ষেত্রেও এই রকম প্রত্যেকটিকে আমরা টার্ম বলে থাকবো। মাথায় রাখবো যে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের মধ্যে কিন্তু গুণ আকারেই অবস্থান করতে পারে, যোগ অথবা বিয়োগ আকারে অবস্থান করতে পারে না। অর্থাৎ 3 প্লাস এক্স এটি কিন্তু একটি টার্ম নয়, 3 একটি আলাদা টার্ম, এক্স একটি আলাদা টার্ম। সেটি কিন্তু আমরা বুঝতে হবে যে 3 প্লাস এক্স টার্ম নয়, 3x একটি টার্ম, কিন্তু 3 প্লাস এক্স একটি টার্ম আমরা রিপ্রেজেন্ট করবে না, যেখানে 3 একটি নিজেই আলাদা একটি টার্ম এবং এক্স নিজেও একটি আলাদা টার্ম। তাহলে আমরা কি পয়েন্টসে দেখো এই কথাগুলি বলা হয়েছে, কি পয়েন্টসে বলা হয়েছে, নো প্লাস এবং মাইনাস সাইন উইদিন এ সিঙ্গেল টার্ম, একটা সিঙ্গেল টার্মের মাঝখানে প্লাস মাইনাস থাকতে পারে না। ভেরিয়েবল ক্যান বি এক্সপ্রেস এক্স ওয়াই জেড, আমরা আগেও বলেছিলাম। এক্সপোনেন্ট শো দ্য পাওয়ার, এক্সপোনেন্ট থাকতেই পারে, কারণ 5 একটি কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার কথা অর্থ হচ্ছে এক্স ইন্টু এক্স অর্থাৎ ভেরিয়েবল ইন্টু ভেরিয়েবল। তাহলে এটি একটি টার্মকে রিপ্রেজেন্ট করছে, যেখানে ভেরিয়েবল ইন্টু এক্স ইন্টু তার পাওয়ার এই আকারে আছে। তাহলে আমরা
টার্ম সম্পর্কে একটি আইডিয়া এলো। এখন এই টার্মগুলো যখন একাধিক টার্মগুলি যখন একসঙ্গে মিলে যায়, দেখো লক্ষ্য করো, তখন তাকে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি বলে থাকি। কীরকম? দেখো 3x নিজে একটি টার্ম, কারণ 3 একটি কনস্ট্যান্ট, x একটি ভেরিয়েবল, তাদের গুণফল আকার আছে, এটি একটি পুরোটাই একটি টার্ম, ঠিক আছে। আবার 2 কনস্ট্যান্ট, y ভেরিয়েবল, এটি পুরোটা একটি টার্ম, এবং 7 এটি কনস্ট্যান্ট, এটিও একটি টার্ম। এই টার্মগুলি প্লাস অথবা মাইনাসের দ্বারা যুক্ত হয়ে এই যে পুরো একটি আকার গঠন করলো, বীজগাণিতিক একটি আকার গঠন করলো, একে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি বলে থাকি, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে বীজগাণিতিক রাশির ডেফিনেশনটি কি, যে একটি বীজগাণিতিক রাশি হলো সংখ্যা বলতে 3 আমি কনসিডার করলাম, চলক অর্থাৎ y, ঠিক আছে, এবং গাণিতিক প্রক্রিয়া মানে যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ আমরা মাঝখানে একটা যোগ দিয়েছি, দ্বারা গঠিত একটি রাশি। অর্থাৎ আমি যদি বলি 3x, এটিও একটি কিন্তু বীজগাণিতিক রাশি, অথবা আমরা যদি 3x + 2y আমরা ধরি, সেটিও একটি বীজগাণিতিক রাশি, কারণ এখানে আমরা একটি পদ যোগ, মাঝখানে যোগ আকারে আছে। তুমি যদি 3x - 2y + 7 লেখো, এটিও কিন্তু একটি বীজগাণিতিক রাশি, কারণ এখানে 3টি টার্ম যোগ এবং বিয়োগের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত আসে। আর এই জিনিসগুলো প্রয়োজন কোথায় হয়? আমরা যখন কোনো অঙ্ক করতে যাব, কোথাও আমরা কোনো ফর্মুলা ইউজ করব, সেক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করে থাকি, যেটা আমরা শিখেছি। এখন বিষয় হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি সম্পর্কে একটি আইডিয়া এলো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কী শিখলাম? ভেরিয়েবল, কনস্ট্যান্ট, টার্ম এবং বীজগাণিতিক রাশি। এখন বিষয় হচ্ছে, যদি আমার কাছে সামনে এরকম 3টি স্কোয়ার চলে আসে এবং এদের এরিয়া বের করতে বলে, আমি কিভাবে এর এরিয়া বের করব? আমরা প্রত্যেকে জানি একটি স্কোয়ারের এরিয়া বের করা খুব সহজ, সেটি হচ্ছে বাহু স্কোয়ার। অর্থাৎ এখন যে আমার স্কোয়ারটি আছে, এর যদি আমাকে স্কোয়ারটির যদি আমাকে এরিয়া বের করতে বলে, তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে 2 তার স্কোয়ার, সেমি যেহেতু আমাকে এর একক আছে, তাহলে সেমি স্কোয়ার হবে, তাহলে আমরা 4 সেমি স্কোয়ার হবে এই আমার স্কোয়ারের। আবার বি স্কোয়ারের যে স্কোয়ারটি আছে, তারও যদি আমাকে এরিয়া বের করতে বলে, অর্থাৎ গ্রিন কালারের যে স্কোয়ারটি আছে, বর্গক্ষেত্রটি আছে, তার যদি আমাকে এরিয়া বের করতে বলে, তাহলে আমরা কী করব? বা ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমরা কী করব? আমরা এর যে বাহু, তার স্কোয়ার করব, অর্থাৎ বাহু মানে 3, তার স্কোয়ার আমরা এককেরও স্কোয়ার করব, তাহলে কি হবে? 9 সেমি স্কোয়ার, ঠিক আছে, এই আকারে আসবে। আবার সি, এই যে বর্গক্ষেত্রের, তারও যদি আমাকে এরিয়া বের করতে বলে, তাহলে আমরা কী করব? 5 স্কোয়ার সেমি স্কোয়ার, অর্থাৎ 25 সেমি স্কোয়ার, ঠিক এই আকারে আমরা রিপ্রেজেন্ট করব। এখন আমার মনে হলো, যদি এরকমভাবে চলতেই থাকে, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে 7 বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, যদি 8 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, বা যদি আমাকে 10 সেমি বাহু বিশিষ্ট একটি ক্ষেত্রফল বের করো, তাহলে আমাকে এইভাবে একই রকমভাবে আমাকে বাহুগুলিকে স্কোয়ার করে এর মান বের করতে হবে। এটি আমাদের ফর্মুলা, এটি আমরা শিখে এসেছি, এতে কোনো ডাউট নেই। এখন যদি আমরা ভেরিয়েবল, যেটি পরিবর্তনশীল, গণিতের নিজের সুবিধার্থে, গণিতের সমাধান অনুসারে এক্স তো পরিবর্তনশীল, আমরা যদি এক্ষেত্রে আমরা এক্সকে নিয়ে আনি, আমরা বলি যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। আমরা যদি এটিকে ধরে নিই যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার, যেখানে এক্স কি? এক্স হচ্ছে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আমি যদি ধরে নিই যে এক্স হচ্ছে একটি বর্গক্ষেত্রের বাহু, আর সেই বাহুটিকে স্কোয়ার করলে আমি তার ক্ষেত্রফল বের করব, তাহলে একটি জেনারেল আমরা একটি স্টেটমেন্ট পাচ্ছি যে এক্স স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে কোনো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে এক্স স্কোয়ার হবে সেই বর্গক্ষেত্রটির কিন্তু এরিয়া বা ক্ষেত্রফল। কোনো ডাউট আছে? এখানে কোনো ডাউট নেই। অর্থাৎ আমরা কি করলাম? আমরা একটি ফর্মুলা তৈরি করলাম ভেরিয়েবল দ্বারা, এবং এই ভেরিয়েবল দ্বারা ফর্মুলা তৈরি করার পরে আমাদের মনে হয় খুব ইজি হয়ে গেল বিষয়টিকে দেখতে। এক্স স্কোয়ার, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এক্স স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে কোনো একটি বর্গক্ষেত্রের বাহু, আমি খুব ইজিলি বলে দিতে পারি। এখন বর্গক্ষেত্রের বাহুটি 5, 6, 7, 8, 9, 10 যাই দিক না কেন, আমরা এক্সের জায়গাতে সেটি পুট করব এবং তার একটি ভ্যালু পাবো। তাহলে আমরা এই যে ফর্মুলা
ফর্মুলাটি জেনারেট করলাম, এই যে ফর্মুলাটি বানালাম নিজের সুবিধার্থে বা গণিতের সুবিধার্থে বা সময় লাঘব করার জন্য, এই ফর্মুলাটিকে আমরা বলবো এই যে এক্স স্কোয়ার। এই গণিতের এই সমস্যা মেটাতে এই যে ফর্মুলাটি আমরা বানালাম, এই এক্স স্কোয়ারকে আমরা বলবো এক্সের ফাংশন বা এক্সের অপেক্ষক। বোঝাতে পারলাম? তাহলে আমরা এক কথায় যদি এখন বলি, এতক্ষণ বোঝানোর পর এটি বুঝলাম যে অপেক্ষক কি হচ্ছে। অপেক্ষক হচ্ছে একটি ফর্মুলা, যে ফর্মুলাতে আমরা কোনো একটি অঙ্ককে বা কোনো একটি সমস্যাকে সমাধান করার জন্য একটি সহজ পদ্ধতি বেছে নিতে পারি ভেরিয়েবলের সাহায্য দ্বারা। এখন তাহলে আমরা এই যে একটি ফর্মুলা তৈরি করলাম যেটি হচ্ছে এক্স স্কোয়ার, আর এটি হচ্ছে এক্সের একটি ফাংশন বলে আমরা বিবেচনা করলাম। এখন যদি আমাকে বলা হয়, কোনো ক্ষেত্রে যদি বলা হয় রাহুলের কাছে যে অর্থ আছে তার রিয়ার অর্থের 3 গুণ, একটি ফর্মুলা বানাও। রাহুলের কাছে যে অর্থ আছে সেটি রিয়ার অর্থের 3 গুণ। এখন রিয়ার অর্থের 3 গুণ থাকবে রাহুলের কাছে। এখন রিয়ার কাছে আমি ধরে নিচ্ছি যে রিয়ার কাছে অর্থ আছে এক্স টাকা। তো এটি ধরে নিই আমি, রিয়ার কাছে অর্থ আছে এক্স টাকা, তাহলে রাহুলের কাছে কত থাকবে? তাহলে রাহুলের কাছে থাকবে হিসাবে 3 গুণ অর্থাৎ 3x টাকা। আমি যদি এটি ফর্মুলা তৈরি করে ফেলি যে এখন রাহুল রিয়ার কাছে যে অর্থ আছে সেটি এক্স টাকা যদি হয়, আর রাহুলের কাছে কী থাকবে? রাহুলের কাছে সে যে অর্থ আছে তার রিয়ার অর্থের 3 গুণ, অর্থাৎ তখন রাহুলের কাছে 3x টাকা থাকবে। এখন যদি ফর্মুলা রাহুলের অর্থ থাকার যে একটি ফর্মুলা সেটি আমি 3x কিন্তু তৈরি করে ফেললাম, অর্থাৎ এই এক্সের জায়গায় রিয়ার যে অর্থই থাক না কেন, যে মুহূর্তে যে অর্থই থাক না কেন, আমি সেখানে যদি পুট করি তাহলে রাহুলের অর্থ কত আছে বা কত টাকা আছে সেটি খুব সহজে আমরা বের করতে পারবো। তাহলে এই যে ফর্মুলাটি আমরা বের করলাম, রাহুলের কাছে অর্থ কত আছে সেটি বিবেচনা করতে একে আমরা বলবো একটি অপেক্ষক। কার? এক্সের অপেক্ষক, এক্সের ফাংশন। কোনটি? 3x। 3xটি হচ্ছে এক্সের একটি ফাংশন, এই হিসাবে আমরা একে বিবেচনা করব। এবার আমরা আরেকটু এগিয়ে যাই। এবার যদি দেখো তাহলে আমরা এরকম অনেক ফর্মুলা আমরা নিজেদের সুবিধার্থে গাণিতিকভাবে আমরা বের করতে পারি, যেমন এক্স স্কোয়ার, 2x + 3, 3x + 2, 3u + 5। এরকমভাবে এখানে মাথায় রাখার বিষয় হচ্ছে আমরা এক্স 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 করছি, তার অর্থ এই নয় যে আমরা শুধু এক্স ধরেই কাজ করতে পারি। আমরাও বলেছিলাম যে ভেরিয়েবলকে আমরা এক্স, ওয়াই, জেড, টি, ইউ, কে যা ইচ্ছা নিজের সুবিধার্থে আমরা কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, এবার আমরা একটি জিনিস তো বুঝলাম, যে উদাহরণ বুঝলাম, ফর্মুলা তৈরি করার বিষয়টি বুঝলাম, কিন্তু আমরা লিখব কী করে? এখন এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার একটি ফাংশান, আর এই ফাংশানের এক্স হচ্ছে একটি ভেরিয়েবল, তাই না? তাহলে এখন এই ভেরিয়েবল কোনটি এবং এই ফাংশন কোনটি, এদের মধ্যে একটি সম্পর্ক এমনভাবে দেখানো উচিত যাতে আমাকে খুব সহজে আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে ফাংশন এবং এটি হচ্ছে ভেরিয়েবল। তাহলে ফাংশনকে বোঝানোর জন্য, ফাংশনকে রিপ্রেজেন্ট করার জন্য কোনো একটি সাংকেতিক দরকার হয়ে থাকে। কারণ আমি বারবার বলতে পারি না যে এক্স স্কোয়ার এক্সের ভেরিয়েবল, বা 2x + 3 এটি একটি ফাংশন, এক্সের ফাংশন। এটি কতবার বলবো যে এই 2x + 3 এক্সের ফাংশন, আমি কতবার বলবো? বা এক্স স্কোয়ার এক্সের ফাংশন, এটি আমরা কতবার বলবো? তাহলে এর জন্য আমরা একটি সহজ পদ্ধতি বেছে নিয়েছি। কি? আমরা এই এফ নোটেশনকে ইউজ করব, ব্যাকের ছোটো ব্যাকেটের মধ্যে ভেরিয়েবলকে রাখবো, অর্থাৎ এফ অফ এক্স আমরা এইভাবে একে বলে থাকি, এফ অফ এক্স। ঠিক আছে, এখানে কি হলো? এফকে আমরা ফাংশন হিসাবে ধরছি, কার ফাংশন? এখানে ভেরিয়েবল থাকবে। একবার একে আমি এক্স স্কোয়ার লিখলাম, অর্থাৎ এখানে ভেরিয়েবলের কথা বলা হচ্ছে। তোমার ইচ্ছে হলো তুমি এখানে এফ লিখতেই হবে এমন কোনো কথা নয়, তুমি জি এক্সও লিখতে পারো। আর এই ফাংশনটিকে তুমি নাম দিলে 2x + 3, অর্থাৎ দ্বিতীয় ফাংশনটিকে তুমি এইভাবে, যেহেতু এক্স ভেরিয়েবল, আমরা এরকম করতে পারি না যে 2y = 2x + 3 এভাবে লিখতে পারি না। কারণ কি? কারণ আমরা এখানে এই যে ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যেটি রাখবো সেটি হচ্ছে ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করছে। আর ভেরিয়েবল কোনটি? এই ফাংশনটির যে ভেরিয়েবল তারই কিন্তু আমাদের কথা বলা হচ্ছে। তাহলে কোনো ফাংশনটি লেখার সময় সবসময় মাথায় রাখবো, আমরা একটি ফাংশন যদি ধরো টি অফ এক্স লিখছি, তাহলে অর্থ হচ্ছে আমরা এখানে যেটি লিখব সেটি কিন্তু এক্স ভেরিয়েবল দ্বারা গঠিতই একটি
আমার ফাংশন হওয়া উচিত, অন্য কোনো দ্বারা নয়। অথবা তুমি ভুল করে কিন্তু এরকম করে দিও না, তোমার ইচ্ছে হলো যে যা ইচ্ছে তাই তো করতে বলেছে স্যার, আমি এফ অফ এফ ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার করে দিই। কিন্তু এই বিষয়টি আমি ভুল বলেও বলতে পারি না, কিন্তু এটি নিজেকেই কনফিউজ করে দেবে যখন আমরা কাজ করতে যাব। একই জিনিসকে আমরা একই জিনিস বারবার যখন দেখব, আমাদের নিজেদের মধ্যে একটি কনফিউশন তৈরি করে ফেলবে, তাই না? সেই কারণে আমরা চেষ্টা করব আমরা বিভিন্ন রকম এফ অফ এক্স লিখতে পারি, বা জি অফ এক্স লিখতে পারি, বা টি অফ এক্স লিখতে পারি, অথবা যদি আমার ভেরিয়েবলটি যদি আমার ফাংশনটি যদি ওয়াইয়ের হয় তাহলে এফ অফ ওয়াই দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। আবার অনেক ক্ষেত্রে এফ অফ এক্সকে আমরা ওয়াই হিসাবেও রিপ্রেজেন্ট করে থাকি। অথবা তার অর্থ কী? তার অর্থ হচ্ছে আমরা এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, একে আমরা ওয়াই হিসাবেও রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার দ্বারাও রিপ্রেজেন্ট করে থাকি অনেক ক্ষেত্রে, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু 2x + 3 এই হিসাবেও কিন্তু রিপ্রেজেন্ট করে থাকি। এটি হলো আমরা ফাংশনকে কিভাবে লিখতে পারি বা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি তার সম্বন্ধে একটি আইডিয়া। এবার যদি আমরা দেখো এই বিষয়টিকে লক্ষ্য করে দেখো, এক্স স্কোয়ার এবং 2x যদি ফাংশন হয় তাহলে আমরা এফ অফ 1, এফ অফ 2 এবং এফ অফ ওয়াই এই যে মানগুলি কীভাবে বের করব। অর্থাৎ আমাকে বলা হচ্ছে যে এফ অফ 1 বের করো। যখন ফাংশনটি আমাকে এফ অফ এক্স আমাকে বলে দেওয়া হয়েছে, এফ অফ এক্স সর্বপ্রথমে আমাকে এফ অফ এক্স বলা হয়েছে এক্স স্কোয়ার, এটি আমাকে প্রথম ক্ষেত্রে বলা হয়েছে, ঠিক আছে। এবার আমাকে বলা হচ্ছে এফ অফ 1 বের করো। এফ অফ 1 কথার অর্থ হচ্ছে আমি এক্সের জায়গাতে, অর্থাৎ এক্স অর্থাৎ ভেরিয়েবলের জায়গায় আমাকে 1 বসিয়ে এই এফ 1-এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ ফাংশন ভ্যালুকে আমাকে বের করতে হবে। তাহলে এফ অফ 1 কথার অর্থ হচ্ছে আমি এক্সের জায়গাতে 1 বসাবো, তার স্কোয়ার অর্থাৎ 1 হবে। একই রকমভাবে এফ অফ 2 যদি বের করতে বলে আমি এক্সের জায়গাতে 2 বসাবো, অর্থাৎ 2 স্কোয়ার অর্থাৎ 4 হবে। একই রকমভাবে এফ অফ ওয়াই যদি বের করতে বলে তাহলে আমরা কী করব, এক্সের জায়গাতে ওয়াই বসাবো, তাহলে ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে, এর অ্যান্সার। এখন আমাকে যদি বলা হয় এফ অফ 2a + 1 বসায়, আমাকে যদি বের করতে বলে আমরা কি করব, আমরা এক্সের জায়গাতে, মাথায় রাখবো আমরা এক্সের জায়গাতে, তুমি এক্ষেত্রে আবার 2a + 1 তার স্কোয়ার এরকম করে দিও না। এক্সের জায়গাতে আমাকে 2a + 1 বলেছে মানে আমরা পুরোটার মাথায় স্কোয়ারকে নেব, এক্সের জায়গাতে আমরা 2a + 1 বসাবো, তার মাথায় যেমন স্কোয়ার আছে তাকে আমরা স্কোয়ার হিসাবে রিপ্রেজেন্ট করতে দেব। এবার এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি 4a² + 4a + 1 ঠিক এরকম আসবে, এটি হচ্ছে আমাকে অ্যান্সার বের করতে চেয়েছে। একই রকমভাবে যদি দ্বিতীয় ফাংশনটির কথা বলি, যেখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x + 3 বলা হয়েছে, সেক্ষেত্রেও যদি আমাকে এফ অফ 1 বের করতে বলে আমরা কী করবো, 2 × 1 + 3 অর্থাৎ 2 + 3 অর্থাৎ 5, ঠিক আছে। এফ অফ আমাকে 2 যদি বের করতে বলে আমরা কী করবো, 2 × 2 + 3 অর্থাৎ 4 + 3 7। একই রকমভাবে এফ অফ ওয়াই যদি বের করতে বলে আমরা সেক্ষেত্রেও 2 × ওয়াই, এক্সের জায়গাতে আমরা ওয়াই লিখবো, +3 থাকবে অর্থাৎ 2y + 3 হবে এর ভ্যালু। আর এফ অফ 2a + 1 যদি বের করতে বলে আমরা কি করব, 2 × এক্সের জায়গাতে 2a + 1 + 3 যেরকম আছে সেরকম লিখবো, অর্থাৎ আমরা ভেতরে গুণ করে দিই, তাহলে 4a + 2 + 3 অর্থাৎ 4a + 5 এর অ্যান্সার হবে। ঠিক এইভাবে আমরা ফাংশানের ভ্যালু বের করতে করব, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এবার আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা ফাংশানটিকে এতক্ষণ পর্যন্ত সর্বপ্রথমে চিত্রটি একবার মনে রাখো, একবার মনে করার চেষ্টা করো চিত্রে আমরা কী দেখেছিলাম। আমরা চিত্রটি দেখেছিলাম, যদি একটু মনে রাখো, যে আমরা একটি মেশিন দেখেছিলাম, সেই মেশিনে আমরা আপেলকে দিচ্ছিলাম আর আপেল থেকে কী পাচ্ছিলাম, জুস পাচ্ছিলাম। এখন এই যে ফাংশন, এটি একটি মেশিন হিসাবে কাজ করে। কিসের মেশিন? এই মেশিনে কিছু ইনপুট দিলে এ আউটপুট দেয়, অর্থাৎ যেমন কোনো একটি মেশিন, অর্থাৎ জুস বানানোর যে মেশিন, সে কী হয়, তার মধ্যে ফ্রুটস দিতে হয়, তাই না? এবার ফ্রুটস দেওয়ার পর সে কী করে, সেই ফ্রুটস থেকে সে আমাকে জুস দেয়, তাই না, রস বের করে দেয় সেই ফ্রুটসের। তাহলে এই এখন যদি এই এফএক্স একটি মেশিন হয় এবং এই এফএক্সের মধ্যে আমরা এই ফর্মুলা পুট করে রেখেছি, এখন এফএক্স একটি মেশিন, এই মেশিনটির কথা বলছি, যে মেশিনে আমার ফর্মুলা x² পুট করা আছে, তার অর্থ হচ্ছে আমি যদি এক্সের ভ্যালু, আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু আমরা যদি 1 পুট করি, তার জন্য এফ অফ 1 যেটি বেরাবে সেটি হচ্ছে 1², অর্থাৎ আমি এক্স ইজ ইকুয়াল টু 1 পুট করলে আমি এর যে আউটপুট পাবো, এখানেই আসছে ইনপুট এবং আউটপুটের কনসেপ্ট। ইনপুট কি? ইনপুট কথার অর্থ হচ্ছে এই যে মেশিনটি কি গ্রহণ করতে পারে,
এমন কি তোমার মনে হতে পারে এই মেশিনটি যে কোনো কিছু গ্রহণ করতে পারে, না গ্রহণ করার কি আছে? স্বাভাবিকভাবে থাকো, তুমি যদি এখন জুস বানানোর মেশিনে তুমি যদি পাথর ঢুকিয়ে বলো পাথরকে জুস বানিয়ে দাও, সেটি তো পসিবল না, তাহলে কী হবে, মেশিনটি ভেঙে যেতে পারে। এমন ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রেও এই মেশিনটি কিন্তু সেই সব গ্রহণযোগ্য মানকেই কিন্তু ইনপুট হিসাবে নেবে, যার জন্য মেশিনটি কোনোরূপ ত্রুটি হবে না। এবার তুমি বলবে মেশিনটি ত্রুটি হওয়ার কী আছে, গণিতের একটা মেশিন একটা অ্যাজুম করার জন্য এখানে ত্রুটি হওয়ার কী আছে, আমরা সেটিও বুঝবো। কিন্তু সর্বপ্রথমে এটি বুঝছি যে এই যে মেশিনটি এটি এই গ্রহণযোগ্য, অর্থাৎ এই ফাংশনটি যে গ্রহণ করতে পারবে, যেখানে ভ্যালিড কিছু মানকেই নেবে, আর সেই ভ্যালিড মানগুলি যেটি গ্রহণ করতে পারবে তাকে আমরা ইনপুট হিসাবে মনে রাখি, ঠিক আছে, ইনপুট হিসাবে ধরে থাকি। আর এই ইনপুটগুলো নেওয়ার পর প্রত্যেকটি ইনপুটের জন্য একটি ইউনিক আউটপুট দিয়ে রাখে। এই কথাটি যেটি বললাম একবার নোট করে রেখে দাও, ইউনিক আউটপুট, প্রত্যেকটি নির্দিষ্ট ইনপুটের জন্য একটি নির্দিষ্ট বা ইউনিক আউটপুট দেয়। এই বিষয়ে আমরা ডিটেলসে পড়বো একটু পরে, কিন্তু এই জিনিসটি মাথায় ঢুকিয়ে রাখো। অর্থাৎ আমি বলতে চাইছি এরকম, এক্স ইজিক্যাল টু ওয়ানের জন্য এই ফাংশনটি ওয়ান ভ্যালুকেই দেবে, কিন্তু এক্স ইজিক্যাল টু ওয়ান ব্যতীত এক্স ইজিক্যাল টু ওয়ানের জন্য এই এফ অফ ওয়ান সবসময় ওয়ান মান দেবে, কিন্তু এক্স ইজিক্যাল টু ওয়ানের জন্য এফ অফ ওয়ান কখনোই ওয়ান ব্যতীত অন্য কোনো মান দেবে না। এটি হচ্ছে ইউনিক ইনপুট থেকে ইউনিক আউটপুট বের করার একটি ধর্ম, একটি ফাংশনের হয়ে থাকে। এবার যদি তুমি এক্স ইজিক্যাল টু টু পুট করো, যেটিও গ্রহণযোগ্য, তাহলে এফ অফ টু কী হবে, এফ অফ টু হবে টু স্কোয়ার অর্থাৎ ফোর। সেক্ষেত্রে এ ফোর মানকে দিচ্ছে, অর্থাৎ আমরা এখানে দুই প্রবেশ করালাম, এখানে দুই ঢোকালাম, এ বের করলো চারকে। একই রকমভাবে আমরা যদি এক্স ইজিক্যাল টু থ্রি ঢোকাই, এ কী করবে, এফ অফ থ্রি অর্থাৎ থ্রি স্কোয়ার অর্থাৎ নাইনকে আমাকে দেবে। এখন একটা জিনিস বুঝলাম যে ফাংশন হচ্ছে একটি মেশিন, যেই মেশিনে যদি তার গ্রহণযোগ্য সংজ্ঞায়িত কিছু ইনপুটকে নিলে সে কিন্তু কি নির্দিষ্ট মানকে দিয়ে থাকে আউটপুট হিসাবে। এখন আমরা একটু আগে যাই। এখন দেখো একই জিনিস আমরা এই নিচে আমরা দুটি মেশিনের কথা আলোচনা করছি। এখন এই মেশিনটি দেখতে এফ অফ এক্স, এখানে এফ অফ ইউ, দেখতে দুজনই আলাদা। এখানে এক্স ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করছে, এখানে ইউ ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করছে, দুটি মেশিন আছে। এখানে মেশিনটির মধ্যে যে ফর্মুলাটি দেওয়া আছে সেটি হচ্ছে টু এক্স প্লাস ওয়ান, এখানে টু ইউ প্লাস ওয়ান। এখন তুমি এক্স ইজিক্যাল টু ওয়ান পুট করলে, প্রথমে এক্স ইজিক্যাল টু টু পুট করলে, এক্স ইজিক্যাল টু থ্রি পুট করলে এবং এক্স ইজিক্যাল টু ফোর পুট করলে, তুমি এই মেশিনে এ কী করলো, এর সঙ্গে সঙ্গে মান দিল এক্স ইজিক্যাল টু ওয়ানের জন্য এ মান দিল টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ থ্রি। এই মেশিনে যখন টু পুট করলে তাহলে টু ইন্টু টু প্লাস ওয়ান অর্থাৎ ফোর প্লাস ওয়ান ফাইভ। যখন থ্রি পুট করলে দেখতে পাচ্ছি কি টু ইন্টু থ্রি প্লাস ওয়ান অর্থাৎ তিন দুয়ে ছয় একে সাত। আর যখন তুমি চার পুট করছো তাহলে টু ইন্টু ফোর প্লাস ওয়ান অর্থাৎ চার দুই আট একে নয়। ঠিক এই মানগুলি দিতে শুরু করলো। একই রকমভাবে তুমি ইউ অর্থাৎ এই যে দ্বিতীয় ফাংশন এফ অফ ইউ, তার ক্ষেত্রেও তুমি ইউ ইজ ইকুয়াল টু ওয়ান, ইউ ইজ ইকুয়াল টু টু, ইউ ইজ ইকুয়াল টু থ্রি এবং ইউ ইজ ইকুয়াল টু ফোর। এই মানগুলি যখন তুমি পুট করবে, তুমি লক্ষ্য করার বিষয় হচ্ছে যখন আমরা সেটি পুট করবো টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ থ্রি, টু ইন্টু টু প্লাস ওয়ান অর্থাৎ ফাইভ, টু ইন্টু থ্রি প্লাস ওয়ান অর্থাৎ সেভেন, টু ইন্টু ফোর প্লাস ওয়ান অর্থাৎ নাইন। ঠিক একই মান দিচ্ছে। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এই দুটি মেশিন আমরা আলাদা নিয়েছি, ভেরিয়েবল আলাদা নিয়েছি, ভেরিয়েবলের নাম আলাদা নিয়েছি, কিন্তু তার সত্ত্বেও এদের একটি নির্দিষ্ট ইনপুটের জন্য একটি নির্দিষ্ট আউটপুটই বেরাচ্ছে। অর্থাৎ আমরা এক্স ইজ ইকুয়াল টু ওয়ান দিলে আমরা দুটি মেশিন থেকেই এক্স ইজ ইকুয়াল টু ওয়ানের জন্য এফ অফ ওয়ান আমরা 3 পাচ্ছি। আবার এক্স ইজ ইকুয়াল টু টু এর যখন আমরা ইনপুট হিসাবে দিচ্ছি কিন্তু এফ অফ টু, কিন্তু দুটির ক্ষেত্রে 5 মানকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই রকম টাইপের যদি কখনও দেখে থাকি, তাহলে একে আমরা কিন্তু আলাদা আলাদা অপেক্ষক বা আলাদা আলাদা ফাংশন বলবো না, আমরা বলবো এটি সমান অপেক্ষক। আমার চেহারা দেখে হয়তো মনে হতে পারে এটি এক্স এবং ওয়াই, কিন্তু মাথায় রাখবো এর যে ইনপুটের জন্য এর আউটপুট সেম বের হচ্ছে, তার অর্থ হচ্ছে এই দুটি কিন্তু সেম অপেক্ষক বা সমান অপেক্ষককে রিপ্রেজেন্ট করছে। এখন একই রকমভাবে আরেকটি মেশিনের কথাও দেখো, এই ক্ষেত্রে দেখো একই রকমভাবে আমরা এখানে এক্স ভেরিয়েবলকে নিয়ে আমরা এক্স স্কোয়ারের একটি ফর্মুলা অর্থাৎ ফাংশনকে নিয়েছি, এখানে টি ভেরিয়েবলকে নিয়ে টি স্কোয়ারের একটি ফর্মুলা বা ফাংশনকে আমরা নিয়েছি। এই দুটি মেশিনের ক্ষেত্রেও তুমি যদি একই কার্য করো, তুমি লক্ষ্য করবে দুটির ক্ষেত্রে সেম ইনপুটের জন্য সেম আউটপুট বের হচ্ছে। তাহলে আমরা বলবো যে এই দুটি ফাংশন কিন্তু সেম ফাংশন বা সমান অপেক্ষক।
বোঝাতে পারলাম। এবার আমরা পরে আরেকটি বিষয়ে আসছি, খুব সুন্দর বিষয়। এখনও পর্যন্ত আমরা এই মেশিনের কাজ করা শিখে গেছি। এখন আমাকে বলছি যখন কাজ করা তুমি শিখে গেছো, এই মেশিনে একটি নতুন ফর্মুলা পুট করছি আমি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x, একটি নতুন ফর্মুলা দিয়ে একটি মেশিন তোমাকে দিয়ে দেওয়া হলো। এবার তুমি বলছে তুমি এখানে ভ্যালিড ইনপুট পুট করো। তুমি বলবে ভ্যালিড ইনপুট পুট করার কী আছে, আমি 1 পুট করে দিচ্ছি, আমাকে চেয়েছে এফ অফ 1, আমি এক্স ইজ ইকুয়াল টু 1 পুট করে দিচ্ছি। তাহলে 1/1 অর্থাৎ এফ অফ 1, আমি যদি আরেকটু সুন্দর করে লিখি তাহলে এফ অফ 1 বের করতে বলছে, সেটি 1/1 ইজ ইকুয়াল টু 1 হবে। খুব ভালো কথা। এফ অফ আমাকে বলেছে 1/2, তার অর্থ হচ্ছে আমাকে এক্সের ভ্যালু আমাকে পুট করতে বলেছে 1/2। এখন এই ফাংশানে বা এই মেশিনে আমি এক্সের ভ্যালু ইনপুট হিসাবে আমরা 1/2 পুট করতে শুরু করলাম। এখন এটি পুট করার পর এফ অফ 1/2 কী হচ্ছে 1/1/2, তার অর্থ আমরা উল্টে গিয়ে আমরা এর ভ্যালু আমরা 2 পেয়ে যাব। খুব ভালো কথা। এবার আমরা আরেকটু এগিয়ে যাই, আমরা এক্স ইজ ইকুয়াল টু এ পুট করতে বলেছে, সেক্ষেত্রে আমরা এফ অফ এ কী পাবো, এফ অফ এ পাবো 1/a। এবার প্রবলেম হচ্ছে যে এফ আমাকে এক্স ইজ ইকাল টু 0 পুট করতে বলা হয়েছে, এক্স ইজ ইকাল টু 0 পুট করতে বলা হয়েছে। খুব সুন্দর, আমরা এফ অফ 0 বের করতেই পারি 1/0। এখন বিষয়টি এসে দাঁড়ালো যে আমি এক্স, তো আমার মনে হয়েছিল এতক্ষণ পর্যন্ত যে ফাংশানে আমি যে কোনো ইনপুট তো ইউজ করতে পারি, আমার কোনো প্রবলেম নেই, যে কোনো আমি যন্ত্র আমার কাছে আছে, এতে আবার কি আমার তো অ্যাজামশানই করতে হবে না, অফিসিয়ালি থোড়ি কোনো একটি প্র্যাকটিক্যাল কোনো যন্ত্র নিশ্চয় নয়। তাহলে আমি অ্যাজামশান করতে গিয়ে আমরা এটি বুঝলাম, যখন এক্স ইকুয়াল টু 0 পুট করছি এই ফাংশানটিকে বা এই মেশিনের ভেতরে, তখন এর যে আউটপুট এমন একটি মানকে দিল যে মানটি আমরা ছোটো থেকেই শুনে এসেছি 1/0, অর্থাৎ কোনো সংখ্যা বাই 0, সেটি আনডিফাইন্ড। আমরা ছোট থেকে শিখে এসেছি যে কিছু সংখ্যা বাই 0, অর্থাৎ কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটি কিন্তু আনডিফাইন্ড হয়। তাহলে কি হলো, তাহলে আমরা এক্সকে পুট করলাম আর আমাকে মেশিন থেকে আনডিফাইন্ড জিনিস দিল, তাহলে এইটিকে পুট করা কি যথার্থ হয়েছে? নিশ্চয়ই হয়নি, কারণ আমরা এখানে এক্সের মান আমরা 0 পুট করতেই পারি না, কারণ 0 পুট করলে এই মেশিনটি খারাপ হয়ে যাবে, কারণ এই মেশিন থেকে কোনো কিছু বেরোবে না। এবার যদি তুমি বলো কেন আনডিফাইন্ড, দেখো এখন 1/0 কেন আনডিফাইন্ড, এটি বিষয়ে আমাকে বলতে হয় ছোট্টভাবে। তাহলে আমরা এটা বলতে পারি, ধরো আমি বলছি a/b ইজ ইকুয়াল টু c, এটি হওয়ার অর্থ হচ্ছে a ইজ ইকুয়াল টু b ইন্টু c, এটি তো হবে, তাই না? এটি আমরা জানি যে উভয় পক্ষে আমরা সমান চিহ্ন যখন আছে উভয় পক্ষে আমরা b দ্বারা গুণ করতে পারি, তাহলে a ইজ ইকুয়াল টু b ইন্টু c হবে। এখন যদি 1/0কে আমরা a কনসিডার করে নিই, এ যে কোনো মান হতে পারে, 1/0কে আমরা এ কনসিডার করে নিলাম, এই এ যে কোনো মান হতে পারে, আমরা জানি না। এখন তার অর্থ হচ্ছে এই নিয়ম অনুসারে আমরা একে 1 ইজ ইকুয়াল টু এ ইন্টু 0 তো লিখতে পারি। এই নিয়ম অনুসারে আমরা এটিও তো করতে পারি। যদি তাই করি আমরা দেখতে পাচ্ছি a ইন্টু 0 ইজ ইকুয়াল টু 1 এসে যাচ্ছে, অর্থাৎ কোনো সংখ্যাকে আমি 0 দিয়ে গুণ করলে সেটি 1 এসে যাচ্ছে, যেটি অসম্ভব, যেটি আমাদের গণিতের ক্ষেত্রে ইম্পসিবল। তাহলে আমরা সেই কারণে কিন্তু কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তাকে আমরা আনডিফাইন্ড বলে থাকি। ঠিক আছে, এখন বিষয়টি হচ্ছে তাহলে এই যে ফাংশানটি আমরা তৈরি করলাম, এই ফাংশানে একটু প্রবলেম সৃষ্টি হলো। এই ফাংশানটি কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ইনপুট হিসাবে 0কে নিচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে। তাহলে আমরা এই ফাংশানটি যখন আমরা নোট করব, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x, এই ফাংশানটির কথা যখনই আমরা আলোচনা করব তখন আমরা তার নিচে অবশ্যই লিখব এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই ফাংশানে তুমি ভুল করেও 0 ইনপুট হিসাবে দিও না, তাহলে মেশিনটি কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটি আমাকে এই নোটেশন বা এই শর্তটি আমাকে বলে দেবে। অর্থাৎ আমরা বুঝলাম যে শুধু ফাংশান কথার অর্থ শুধুমাত্র ফর্মুলা বানানোও নয়, সেই ফর্মুলাটি যাতে সঠিকভাবে কাজ করে তার জন্য শর্ত দেওয়াও কিন্তু আমাদের এই ফাংশানের কিন্তু একটি অপরিহার্য বিষয়। এবার আমরা আরেকটি বিষয়ে আমরা যাচ্ছি। দেখো আমরা এখনও পর্যন্ত ক্লাস 10-এর স্টুডেন্টরাই যদি আমরা ভেবে দেখি, আমরা ক্লাস 10 পর্যন্ত পড়ি, তাহলে এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু একটি ফাংশন আছে যেখানে আমরা লেখা আছে x-4। আমরা টেনে যারা স্টুডেন্ট তারা আমরা এখনও পর্যন্ত তারা 11-এ পড়ছি, তারা আমরা জানি যে স্কোয়ার রুটের মধ্যে যদি নেগেটিভ নাম্বার হয়ে যায় তাহলে সেটিকে আমরা ইমাজিনারি নাম্বার বলে থাকি। অর্থাৎ আমরা একে আমরা এইভাবে লিখি, -5কে আমরা এইভাবে লিখি যে -1 × 5 অর্থাৎ √5
আই এই আকারে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, এভাবে রিপ্রেজেন্ট করে থাকি। এখন যারা মাধ্যমিক লেভেলে আছো তাদের ক্ষেত্রেও আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে একটা জায়গায় আসে যেখানে আমাকে বলা হয় যে আমরা যখন কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে যাই সিদ্ধান্ত তখন মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a যখন আমরা এটিকে ইউজ করি তখন আমরা বলি যে স্কোয়ার রুটের মধ্যে যেটি আছে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয়ে যায় অর্থাৎ নেগেটিভ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এ ইমাজিনারি মান পাবো বা বাস্তব মান পাওয়া পসিবল না। এই বিষয়টিকে আমরা মাধ্যমিক লেভেলে শিখেছি। তার অর্থ হচ্ছে এখন এই স্কোয়ার রুটের মধ্যে x-4 যদি নেগেটিভ হয়ে যায় অর্থাৎ ঋণাত্মক হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এই এফএক্সের যে ভ্যালু সেটি কিন্তু রিয়েল ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে না, তাই তো? তাহলে আমাকে মনে রাখতে হবে এখন যদি এফএক্স যদি রিয়েল ভ্যালুড ফাংশন হয়, রিয়েল ভ্যালুড ফাংশন অর্থাৎ যদি এটি বাস্তব ফাংশন হয়ে থাকে তাহলে আমাকে সবসময় মাথায় রাখতে হবে স্কোয়ার রুটের ভেতরে যেটি আছে সেটিকে কিন্তু আমাকে x-4কে আমাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ 0 হতে পারে বা 0 থেকে বড় হতে পারে কিন্তু নেগেটিভ হতে পারে না, এই কথাটি মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা এটি পাচ্ছি যে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 অর্থাৎ x এর যে ভ্যালু সেটি 4 অথবা 4 থেকে বড় হতে হবে। তাহলে আমরা যখন এফ অফ এক্স এই ফাংশনটি যখন আমরা x-4 এটি লিখবো তার মান পাশে কিন্তু অবশ্যই মেনশন করতে হবে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 যদি এই এফএক্স ফাংশনটি রিয়েল ভ্যালুড ফাংশন হয় সেক্ষেত্রে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হতেই হবে। এই শর্তটি কিন্তু অপরিহার্য, আমাকে এই ফাংশনটিকে রিপ্রেজেন্ট করতে দিতে হবে। কেন? কারণ এই শর্তটি না দিলে সেটি কিন্তু খারাপ হওয়ার কিন্তু চান্সেস থাকবে। একটি ফর্মুলা বা আরেকটি সূত্র বা আরেকটি ফাংশন গঠন করার চেষ্টা করছি বা চিন্তা নিয়ে আলোচনা করছি। দেখো এখন আমরা একটি স্প্রিংয়ের কথা বলা হয়েছে, একটি স্প্রিংয়ের ছবি দেখতে পাচ্ছি। এই স্প্রিংটির দৈর্ঘ্য আমাকে বলে দেওয়া হয়েছে, এই স্প্রিংটি 10 সেমি আমাকে বলে দেওয়া আছে, খুব ভালো কথা। এখন এই স্প্রিংয়ের নিচে একটি বাটখারা বা ওয়েট আমাকে লাগানো আছে। এই ওয়েটটি যদি 1 কেজি আমাকে দেওয়া হয়, যদি ওখানে ওয়েট 1 কেজি আমরা ঝোলানো হয় সেক্ষেত্রে সবসময় মাথায় রাখবো 1 কেজির জন্য এই স্প্রিংটি 2 সেমি বর্ধিত হয়, অর্থাৎ এই স্প্রিংটি নিজে 10 সেমি, স্প্রিংটির দৈর্ঘ্য 10 সেমি এবং আমাকে বলা হলো যে 1 কেজি ওজনের জন্য 2 সেমি বৃদ্ধি হয়ে থাকে। আমাকে বলা হচ্ছে যে 1 কেজি ওজন এখানে চাপালে আমাকে 2 সেমি করে এই স্প্রিংটি কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি হয়। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এটি যখন 1 কেজি আমরা বাটখারা চাপাবো এর মধ্যে তখন এর ওয়েট কত হবে 2 × 1 এই পুরোটি সেমি। যদি আমরা 2 কেজি চাপাই তাহলে 10 এর যে দৈর্ঘ্য 10 তার সঙ্গে সঙ্গে 2 × 2 অর্থাৎ এত সেমি, অর্থাৎ আমরা এভাবে চলতেই থাকবে ওজনের ওপর। ওজন যখন 1 তখন এটি 12 সেমি এর দৈর্ঘ্য হবে এই স্প্রিংটি। ওজন যখন আমরা 2 কেজি চাপাবো তখন এ আরও 4 কেজি বেড়ে যাবে, তো 14 কেজি হয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু এ চলতে থাকবে। আবার যদি ওজন ধরো 10 + 2 × 3 অর্থাৎ 3 কেজি যদি বসানো হয় তাহলে এর ওজন কিন্তু এর দৈর্ঘ্য কিন্তু 16 সেমি হয়ে যাবে। এখন আমরা এই যে 1 2 3 এই যে বাড়ছে একে যদি আমরা ফর্মুলা আমরা দেখছি পরিবর্তনশীল, এখানে 10ও কিন্তু ফিক্স, 2ও ফিক্স, 5 প্লাসও ফিক্স, শুধু পরিবর্তন কোথায় হচ্ছে ওয়েটের। তাহলে একে আমরা ফর্মুলা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা এই যে স্প্রিংয়ের ওয়েট, এই যে স্প্রিংয়ের দৈর্ঘ্য আমরা এফ অফ ডাব্লু করে আমরা এই ফাংশনটিকে রিপ্রেজেন্ট করছি, যেটি 10 + 2 × ডাব্লু দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ডাব্লু কি? এখানে ওয়েট, অর্থাৎ আমরা ডাব্লু একটি ভেরিয়েবল হিসাবে নিলাম যার পরিবর্তনের জন্য কিন্তু এই ফাংশনটির মান পরিবর্তন হয় বা স্প্রিংটি কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে বা কতটা বড় হবে তার সেটি কিন্তু ডিপেন্ড করছে। এখন বিষয় হচ্ছে যে এই শর্তটি তুমি ফর্মুলাটি বানিয়ে ফেললে, এখন এই শর্তটি তুমি যে ফর্মুলাটি বানিয়েছো সেটি সঠিক, সেটি কী করে বুঝবে? কারণ কি তুমি এই ফর্মুলাতে ডাব্লুকে একটি ভেরিয়েবল হিসাবে কনসিডার করেছো এবং কোনো শর্তই তুমি লাগাওনি। তার অর্থ কি? তার অর্থ ডাব্লু -5 কেজিও তো হতে পারে। তুমি বলবে -5 কেজি হয় নাকি, ওজন কখনো মাইনাসে হয় নাকি? কিন্তু গণিত কিন্তু বোঝে না।
ভেরিয়েবল কথার অর্থ হচ্ছে যে কোনো মান নিতে পারে, আর যদি সেটি না পারে তাহলে তোমাকে তার শর্ত কিন্তু পাশে দিতে হবে। তার অর্থ হচ্ছে তুমি ডাব্লু কিন্তু সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, এটি প্রথম তোমার শর্ত বলে মনে হলো। কারণ কি, ওয়েট কখনো নেগেটিভ হতে পারে না, এটি হলো প্রথম শর্ত। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে স্প্রিংটি, এরও তো একটি ক্যাপাসিটি আছে। এই তুমি যদি 1,00,000 কেজি যদি ওজন তুমি এর মধ্যে পুট করো, তাহলে কি এই স্প্রিংটি সেটি গ্রহণ করতে পারবে? এই স্প্রিংয়ের একটি নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, কত কেজি পর্যন্ত ওয়েট ধারণ করতে পারবে তার একটি ক্যাপাসিটি কিন্তু এই স্প্রিংয়ের আছে। সেটি যদি না জানো তাহলে মুশকিল হবে তুমি এই ফর্মুলাটি তৈরি করতে। তোমার মনে হলো যে ডাব্লু যা ইচ্ছে তাই হোক না কেন, কোনো যায় আসে না, কোনো একজন এসে 500 কেজির একটি বাটখা চাপে দিল, স্প্রিংটি ভেঙে গেল, মানে তোমার এই ফাংশনটি কিন্তু নষ্ট হয়ে গেল। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এই স্প্রিংটি কত কেজি ওয়েট ধারণ করতে পারে তার সম্পর্কে একটি ধারণা তোমার থাকতে হবে। আমি ধরে নিচ্ছি এই স্প্রিংটি 100 কেজি পর্যন্ত ওয়েট ধারণ করতে পারে। তাহলে তোমার ফর্মুলাটিকে তুমি দুটি শর্তে তুমি আবদ্ধ করলে, যে এফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু 10 + 2W, আর যেটি দুটি শর্ত দ্বারা কিন্তু সীমাবদ্ধ, ডাব্লু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এবং ডাব্লু লেস দ্যান ইকুয়াল টু 100। অথবা তুমি এইভাবে লিখতে পারো যে 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু ডাব্লু গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু ডাব্লু লেস দ্যান ইকুয়াল টু 100। এখানে ওয়েট 0 থেকে 100-র মধ্যে অবস্থান করবে, এর বাইরে না। 101ও নিতে পারবে না এই ফাংশনটি, তাহলে মেশিনটি ভেঙে যাবে। মাইনাসও নিতে পারবে না, এ 0 থেকে 100 পর্যন্ত নিতে পারবে। এখন দেখো তুমি 0 থেকে 100-র মধ্যে যে কোনো নাম্বার তুমি এর ডাব্লুর মধ্যে বসাও, অর্থাৎ তোমার মনে হলো 50 কেজি বাটখারা তুমি এর মধ্যে চাপাবে, তাহলে এফ অফ 50-র ভ্যালু কিন্তু খুব সহজে বের করতে পারবে, 10 + 2 × 50। অর্থাৎ এই ফাংশনটিকে আমরা খুব সুন্দরভাবে এইভাবে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, একটি ফর্মুলা আমরা তৈরি করতে শিখলাম। এবার আমরা আরেকটি ফর্মুলা তৈরি করার শেখার চেষ্টা করি। আমরা দেখব ধীরে ধীরে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা ফাংশনের ডিপে ঢোকার চেষ্টা করছি সর্বপ্রথমে। এবার দেখো, এক সময় রাজা মনে করলো, একটি দেশের রাজা মনে করলো, এতদিন পর্যন্ত রাজার ঠিকঠাক চলছিল, এবার রাজার কিন্তু কোষাগারে শূন্য হতে শুরু করেছে। এখন রাজা দেখলো যে আমার কোষাগার শূন্য হতে শুরু করেছে, এখন আমাকে এই কোষাগারকে আবার পূর্ণ করতে গেলে আমাকে কিছু ট্যাক্স লাগাতে হবে। ট্যাক্স কথার অর্থ কি? কিছু অর্থ আমাকে পাবলিকের কাছ থেকে নিতে হবে আমার কোষাগারকে পূর্ণ করার জন্য। এখন তিনি বললেন এরকম যে তোমরা একবার মিটিং ডাকা হলো, সব প্রজাদেরকে ডাকা হলো এবং তাদেরকে বলা হলো যে তুমি যাই ইনকাম করো না কেন, তুমি যে বিজনেস করো না কেন, তোমার যে ইনকাম, সেই ইনকামের আমাকে 20% কর দিতে হবে বা ট্যাক্স দিতে হবে। 20% ট্যাক্স দিতে হবে। তার অর্থ কি? অর্থাৎ আমি যদি 100 টাকা ইনকাম করি, তার 20% আমাকে সরকারকে দিতে হবে বা রাজাকে দিতে হবে। এখন তাহলে সেই হিসাবে একে তুমি যদি ফাংশন তৈরি করার চেষ্টা করো, তাহলে এফ অফ এক্স, এক্স কি? এক্স হচ্ছে তোমার ইনকাম, তাহলে এক্স ইন্টু 20%, তার অর্থ হচ্ছে এক্স ইন্টু 20/100, অর্থাৎ 0.2 × এক্স। একটি ফর্মুলা তুমি দান করলে। এবার বিষয়টি হচ্ছে এই ফর্মুলা রাজার যে কাছে যে বসে যে হিসাব করে, সে এই ফর্মুলাটিকে পুট করে দিল, বলল এত হিসাব কে রাখবে, এই ফর্মুলাটি পুট করো। এখন এই ফর্মুলাটি পুট করতে করতে কোনো রকম প্রবলেম ছিল না, সবাই নিজের মতন করে তার কোষাগারে ভর্তি হচ্ছিল। এবার কি হলো, একজন প্রজা রাজার কাছে চলে এলো এবং বলল যে স্যার, আমি আপনার কাছ থেকে 20 টাকা পাবো। রাজা অবাক হয়ে গেল, আরে আমি তোমার কাছে ট্যাক্স নিচ্ছি, তোমার কাছ থেকে কর নিচ্ছি, আমি আবার তোমাকে দেবো কেন? আমি কোন দিক থেকে তোমাকে দেবো, আমাকে বুঝিয়ে বলো। তখন সেই প্রজাটি বলল যে আসলে আমি যে ব্যবসা শুরু করেছিলাম, সে ব্যবসা করতে গিয়ে আমি 100 টাকা লোকসান করে ফেলেছি। এখন 100 টাকা লোকসান করেছি, তার অর্থ হচ্ছে গাণিতিকভাবে -100 টাকা, -100 টাকা। এখন তার উপর এই ফর্মুলাতে যদি আমি সেটি পুট করি, এফ অফ -100 যদি আমি পুট করি, আমরা পাচ্ছি 0.2 × -100, অর্থাৎ -20 টাকা। অর্থাৎ এখন প্রজা কিন্তু 20 টাকা রাজার কাছ থেকে পাচ্ছে। এই তো রাজার মাথায় হাত, আমাকে দিতে হবে, এই তো বিশাল বড় গোলমাল হয়ে গেছে। এই ফর্মুলা তিনি গোলমাল করে ফেলেছেন যে এখানে তিনি কোনো শর্ত প্রযোজ্য করেনি। তিনি যদি শর্ত প্রযোজ্য এরকম করতেন যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0.2
এক্স আমি কনসিডার করব তাদের জন্য যাদের ইনকাম যেখানে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 অথবা এক্স গ্রেটার দ্যান 0। তিনি যদি এই শব্দটি প্রযোজ্য করতেন এক্স গ্রেটার দ্যান 0, তাহলে অর্থাৎ কি, অর্থাৎ এক্স গ্রেটার দ্যান 0 অর্থাৎ কি, তিনি যদি বলতেন যে এক্স অর্থাৎ তোমার ইনকাম যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে তোমাকে আমাকে এই অর্থটি আমাকে দিতে হবে, ও নতুবা এক্স তোমার যদি ইনকাম যদি 0 অথবা 0 থেকে কম হয় অর্থাৎ নেগেটিভ হয়, লোকসান হয়, তাহলে তোমাকে কিছুই দিতে হবে না, অর্থাৎ 0 টাকা। তাহলে এই ফর্মুলাটি যদি নতুন করে তুমি যদি দিতেন তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে যেত যে যদি কাউরির ইনকাম যদি 10 টাকাও হয় সে তাহলে এই হিসাবে তাকে কর দিতে হতো সরকারকে, কিন্তু যদি কাউরির ইনকাম লোকসান হয় তাহলে তাকে কোনো রকম কর দিতে হবে না, অর্থাৎ 0 টাকা কর দিতে হবে। তাহলে এই শর্তটি না থাকার জন্য কিন্তু রাজাকে কিন্তু অনেক কনফিউশনে পড়তে হয়েছে। এখন রাজার কাছে আরেকটিও কিন্তু প্রজাদের থেকে আর্জি এলো যে রাজামশাই আপনি তো কর ঠিক করেছেন, খুব ভালো কথা, 0.2% করে, কিন্তু প্রবলেম হচ্ছে আমার ইয়ারলি ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, অন্য আরেকজনের 10 লাখ টাকা হচ্ছে, তাহলে আপনি আমার কাছেও 20% নিচ্ছেন এবং সেই মানুষটি যার 20%, সেই মানুষটি যার 10 লাখ টাকা ইনকাম হচ্ছে সেও 20% দিচ্ছে, তাহলে কি আমার সঙ্গে একটু অন্যায় করা হচ্ছে না? রাজা ভেবে দেখলেন হ্যাঁ তাই তো, যার 1 লাখ টাকা ইনকাম তার কাছেও আমরা 20% নিচ্ছি, আর যার 10 লাখ ইনকাম তার থেকেও আমরা 20% নিচ্ছি, তাহলে নিয়মের কিছু পরিবর্তন হওয়া উচিত। আবার রাজা বসলেন এবং ভাবলেন এবং এই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করলেন। কীরকম? তিনি করলেন যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 কোন ক্ষেত্রে, যখন এক্স লেস দ্যান ইকুয়াল টু 0, খুব ভালো কথা, 0 থেকে বা কম হলে তাকে আমরা কোনো কর নেব না। এবার তিনি বললেন আমরা 10% নেব, 10% 0.1x অর্থাৎ 10% নেব কাদের ক্ষেত্রে, যাদের ইনকাম 0 থেকে বড় এবং 1 লাখের মধ্যে, 0 থেকে বড় এবং 1 লাখ পর্যন্ত যে সমস্ত আমার ইনকাম যাদের থাকবে তাদেরকে আমরা 10% নেব, এবং 0.2 অর্থাৎ 20% নেব কাদের ক্ষেত্রে, যাদের ইনকাম 1 লাখের থেকে বড় এবং 1 লাখের থেকে বড়, অর্থাৎ যাদের ইনকাম 1 লাখের থেকে বড় তাদের ক্ষেত্রে আমরা 20% নেব। তাহলে এখন তিনি একটি নতুন ফর্মুলা তৈরি করে ফেললেন, যে ক্ষেত্রে তিনি 3টি শর্ত প্রয়োগ করলেন। এক, যখন এক্স লেস দ্যান ইকুয়াল টু 0 অর্থাৎ 0 থেকে ছোটো, সেক্ষেত্রে আমার কোনো রকম ট্যাক্স দেওয়ার দরকার নেই বা কর দেওয়ার দরকার নেই। যখন তোমার ইনকাম 0 থেকে 1 লাখের মধ্যে সমান, লেস দ্যান ইকুয়াল টু 1 লাখের মধ্যে, তখন তোমাকে 10% ট্যাক্স দিতে হবে, আর যখন তোমার ইনকাম 1 লাখের বেশি তখন তোমাকে 20% ট্যাক্স দিতে হবে। এতে প্রজারাও খুশি, রাজাও খুশি, হিসাব করতেও কিন্তু খুব সহজ হলো। তাহলে আমরা এইভাবে কিন্তু ফর্মুলাগুলোকে ভালোভাবে জেনারেট করতে পারি। এবার আমরা আরেকটি কনসেপ্টকে নেওয়ার চেষ্টা করব বা আরেকটি ফর্মুলাকে গঠন করার চেষ্টা করব। এখন সরকার নতুন করে দেখলেন যে সেই সরকার আসার পর, নতুন সরকার আসার পর তাদের স্কুলের ছাত্ররা ফেল করার সংখ্যা অনেক বেড়ে গেছে। মানে আগের সরকারে থাকার সময় পাস ফেলের যে হার ছিল, এই সরকার থাকার সময় কিন্তু পরীক্ষার রেজাল্ট বের করার আগে যখন আলোচনা করতে গেল শিক্ষামন্ত্রী, তখন দেখলেন যে পার্সেন্টেজ কিন্তু কমে গেছে। তখন তিনি বিবেচনা করলেন যে এখন যে ছাত্রগুলি 25 থেকে 35 পেয়েছে, আমাদের পাস মার্ক হচ্ছে 35। এখন অনেক স্টুডেন্টে কি আছে, 25 পেয়েছে, 26 পেয়েছে, 27 পেয়েছে, তাদেরকে সরকার বলে দিল, তাদেরকে বলা হলো শিক্ষামন্ত্রীকে, এই 25, 26, 27কে 35 মার্ক করে দিয়ে এদেরকে তুমি 35 মার্ক দিয়ে পাস করিয়ে দাও। তার অর্থ হচ্ছে তিনি একটি ফর্মুলা এরকমভাবে নিকলেন যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 35 করে দিলেন, যেক্ষেত্রে যেসব স্টুডেন্টের 25 থেকে 35-এর মধ্যে নাম্বার পেয়েছে, অর্থাৎ যে ছেলেটি 35-এ নম্বর পেয়েছে সে তো 35ই পাবে। কিন্তু বিষয়টি হচ্ছে তিনি একটি ফর্মুলা এরকমভাবে দিলেন, 25-এর পর থেকে অর্থাৎ 26, 27, 28, 29 বা 25-এর সমান থেকে অর্থাৎ 25 থেকে 35 পর্যন্ত, 35-এর আগে পর্যন্ত যেসব নম্বরগুলি পেয়েছে তাদেরকে তুমি 35 দিয়ে দাও, কারণ যে 35 পেয়েছে সে তো অলরেডি পাস আউট। এখন 26 থেকে বা 25 থেকে 25 যে নম্বর পেয়েছে সে 25 নম্বর থেকে 35 নম্বর অর্থাৎ 34 নম্বর পর্যন্ত যে স্টুডেন্ট পেয়েছে তাদেরকেও তুমি 35 মার্ক দিয়ে দাও। এই ফর্মুলা তুমি সেট করলেন। এখন এই ফর্মুলা সেট করতে গিয়ে যখন এফ অফ 3 অর্থাৎ কেউ যদি 3 মার্কই পেয়ে থাকি,
সে তো এই শর্তের মধ্যে পড়ছেই না। তাহলে তার ক্ষেত্রে কী হবে? যদি কেউ 90 মার্ক পেয়ে থাকে এফ অফ 90, তার ক্ষেত্রে তো এই মার্কে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না, কারণ এক্স যেটি আমি কনসিডার করছি শর্ত হিসাবে, সেই শর্তটি 25 থেকে 35-এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমরা এর ক্ষেত্রে কি করব? তার অর্থ হচ্ছে আমাকে আরেকটি কোথাও ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে? আমাকে এখানে লিখতে হবে ইজ ইকুয়াল টু এক্স আদারওয়াইজ, অর্থাৎ আমরা যেসব স্টুডেন্ট 25 থেকে 34 পর্যন্ত নম্বর পেয়েছে তাদের ক্ষেত্রে 35 থাকবে, আদারওয়াইজ সবের ক্ষেত্রে যে নাম্বার পেয়েছে, অর্থাৎ যদি 3 নম্বর পেয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে এই 3-এ বসিয়ে দেবো। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি 3 নম্বর পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার 3 মার্কই কনসিডার করা হবে, কারণ সে এই শর্তের থ্রুতে সে এসে থাকবে। আবার যদি কেউ 90 পেয়ে থাকে তাকে 90 কনসিডার করা হবে, কারণ সে এই শর্তে এসে থাকবে। কিন্তু কোনো স্টুডেন্ট যদি 26 পেয়ে থাকে তাকে কিন্তু আমরা 35 নম্বর হিসাবে গণনা করব, কারণ সেটি কিন্তু এই শর্তের উপরে বিবেচিত হবে। এইভাবে কিন্তু আমরা ফর্মুলাকে ক্রিয়েট করতে পারি। শুধুমাত্র ফর্মুলা ক্রিয়েট করলেও হবে না, আমাকে ফর্মুলার সঙ্গে সাথে সাথে আমাদের এই শর্তগুলিও কিন্তু সুন্দরভাবে বুঝে করতে হবে। নতুবা কি বললাম, শর্ত ঠিক না থাকলে কিন্তু মেশিনে প্রবলেম চলে আসবে, অর্থাৎ ফাংশনকে ডিফাইন করতে অসুবিধা হবে। এবার যদি আমরা সেটি বুঝে নিই, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলি আমরা দেখেছিলাম তাতে ক্ষেত্রে সেসব ক্ষেত্রে আমরা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 3, অথবা জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু 3y প্লাস 5, অথবা টি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3, ঠিক এই রকম টাইপেরই কিন্তু আমরা আকারকে লক্ষ্য করেছিলাম। তাহলে কি আমরা ফাংশন ঠিক এইরকমই পাবো? না, এরকম না হতে পারে। আমরা ভেরিয়েবল একটি জায়গায় দুটিও হতে পারে অথবা তিনটি হতে পারে। অর্থাৎ এরকম হতে পারে যে এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 3x প্লাস 2y, হতেই পারে। অথবা এরকমও হতে পারে এফ অফ টি অ্যান্ড জেড, এটির ক্ষেত্রে টি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটিও হতে পারে। অথবা এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, তিনটি ভেরিয়েবল দ্বারাও কিন্তু কোনো একটি ফর্মুলা কিন্তু গঠন হতেই পারে। এখন আমরা গণিতের বিভিন্ন সমস্যার উপর ভিত্তি করে আমরা কখনো একটি, কখনো দুটি, কখনো তিনটি আমরা ভেরিয়েবলকে কনসিডার করতে পারি। কিন্তু মাথায় একটা জিনিস রাখতে হবে আমাকে, এই ফর্মুলা গঠন করার সঙ্গে সঙ্গে এর যে শর্ত, অর্থাৎ এই যে নিয়ম কানুনগুলি সঠিকভাবে আমাকে বিশ্লেষণ করতে হবে, না হলে কিন্তু ফাংশন নষ্ট হয়ে যাওয়া বা মেশিনটি ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। এখন আমরা যেটি আমরা পূর্বে বলেছিলাম যে ফাংশানের একটি নির্দিষ্ট ফাংশন, আমরা সর্বপ্রথমে যাচ্ছি আমরা একটু আগে ইনপুট এবং আউটপুট যখন আমরা বুঝেছিলাম তখন বলেছিলাম একটি নির্দিষ্ট ইনপুটের একটি নির্দিষ্ট আউটপুট থাকে, অর্থাৎ একটি ফাংশন বুঝবো কী করে। এখন তুমি এটি যদি বলো যে এটি একটি ফাংশন কি না, যদি তুমি বলা হয়, এখন আমরা খুব সুন্দরভাবে সিম্পলভাবে বোঝার চেষ্টা করি। দেখো, এখন এই যে ফ্যান এটি এই সুইচের সঙ্গে কানেক্ট হয়ে আছে, এই ফ্যানটি এই সুইচের সঙ্গে কানেক্ট হয়ে আছে, এই রডটি এই সঙ্গে কানেক্ট হয়ে আছে, এই সুইচটি টিভির সঙ্গে কানেক্ট হয়ে আছে, এই সুইচটি একটি ফ্রিজের সঙ্গে কানেক্ট হয়ে আছে, এই সুইচটি একটি ওয়াশিং মেশিনের সঙ্গে কানেক্ট হয়ে আছে। ঠিক আছে, এখন এটিকে তুমি ফাংশন বলতে পারো কি? তোমার হিসাবে তুমি কি বলতে পারো? দেখো, আমরা লক্ষ্য করছি এই সুইচটা চালালে এই ফ্যানটি চলছে, এই সুইচটি চালালে এই ফ্যানটি চলেছে, অর্থাৎ প্রত্যেকটি সুইচের জন্য ভিন্ন ভিন্ন কিন্তু আছে। অর্থাৎ এখানে ইনপুট হিসাবে যদি আমরা সুইচগুলোকে ধরি তাহলে প্রত্যেকটি ইনপুটের একটি নির্দিষ্ট আউটপুট আছে, প্রত্যেকটি ইনপুটের একটি নির্দিষ্ট আউটপুট আছে। আমরা যে 1 2 3 4 5 6 এই আমরা যদি এগুলিকে ইনপুট হিসাবে ধরি, প্রত্যেকটি ইনপুটের একটি নির্দিষ্ট আউটপুট আছে। আবার আরেকটি এক্সাম্পল নিয়ে যাচ্ছি, আমি যদি কখনো এরকম হয় যে একটি সুইচের সঙ্গে প্রত্যেকটি কানেক্ট হয়ে আছে, এই প্রত্যেকটি একটি সুইচের সঙ্গে কানেক্ট হয়ে আছে, অর্থাৎ একটি ইনপুট কিন্তু আউটপুট অনেক। আমরা কখনোই কি বাড়িতে এরকম সুইচ চাইবো যে সুইচটি একবার টিপলে ফ্যানও দুরকম ফ্যান, টিউব, টিভি, ফ্রিজ
ওয়াশিং মেশিন চলতে থাকবে। অর্থাৎ আমার দুটি ফ্যান, শীতের সময় আমার দুটি ফ্যান দরকারই না, একটা সুইচ টিপছি, আমার শুধু এই টিউব জ্বালাতে হবে, আমার চলতে চলো, ফ্যানও চলতে শুরু করলো, রাত্রেবেলা ঘুমাবো আমার টিভিও চলতে শুরু করে দিল, জিবি কানেকশান চলে এলো, ফ্রিজেরও কানেকশান চলে এসছে, ওয়াশিং মেশিন আমার দরকার নেই, তাও কানেকশান চলে এসছে। এরকম আমরা নিতে চাইবো কি? কোনো একটি বাড়িতে এরকম কানেকশান করতে চাইবো কি? নিশ্চয়ই চাইবো না। আমরা চেষ্টা করবো আমরা উপরের হিসাবটির মতন, আমরা এটি ভাববো যে হ্যাঁ প্রত্যেকটির সঙ্গে একটি করে কানেকশান থাকতে পারে, এতে কোনো আমার আপত্তি নেই। তার সাথে সাথে এরকম হতে পারে যে আমার মনে হলো যে আমি আরেকটি সুইচকে নিয়ে নিলাম বেডের পাশে, আমি এখানে শুই তার পাশে, এবং তার সঙ্গে আমি আরেকটি কানেক্ট করলাম এটির সঙ্গে। অর্থাৎ ঘুমানোর সময় আমার মনে হলো আমি বেডে যাব, তারপরে এখানে সুইচটি টিপবো এবং এটি অফ করব, মানে অন অফের ভিন্ন ভিন্ন জায়গায়। তাহলে কী দেখলাম? দেখো এই ইনপুট, এটি যদি আমরা 7 ইনপুট হিসাবে ধরি, দেখো আমরা লক্ষ্য করার বিষয় হচ্ছে আমরা যে এই 4 ইনপুটের জন্য আমরা এই আউটপুট পেয়েছি, ঠিক আছে, আবার 7 ইনপুটের জন্য কিন্তু আমরা এই আউটপুটটি পেয়েছি। এতে আমার কোনো ইস্যু নেই, কোনো প্রবলেম নেই। ফাংশানে দুটি ইনপুটের জন্য একটি নির্দিষ্ট আউটপুট পেতে পারি, মানে একই আউটপুট পেতে পারি। কিন্তু মাথায় রাখবো কখনো 4 টিপলে, অর্থাৎ 4 সুইচ টিপলে কিন্তু আমরা এই টিউবের জায়গায় ফ্যান না চলে, এই 4 সুইচ টিপলে টিউবের সঙ্গে ফ্যান দুটি চলছে এরকম যাতে না হয়ে যায়, অথবা 4 সুইচ টিপলে টিউবও চলছে টিউবও চলছে এরকম যাতে না হয়ে যায়। অর্থাৎ আমরা যদি ঠিক এইভাবে এটি যদি ইনপুট হয়ে থাকে 1 2 3, এটি যদি আউটপুট হয়ে থাকে 4 5 6, তাহলে মাথায় রাখবো এই থেকে যে রশ্মিটি বেরাবে সেটি সবসময় একটি হবে, অর্থাৎ এর থেকে আমরা দুটি রশ্মি কখনো পাবো না। কিন্তু এরকম হতে পারে যে এই 1 2 3 এটি ইনপুট, 4 5 6 আউটপুট, এইভাবে কিন্তু হতে পারে। অর্থাৎ 1 এবং 2 দুটি ইনপুটের জন্য একটি আউটপুট কিন্তু পেতে পারি। বুঝতে পারলে না? কনফিউশন হলো? আমরা তাহলে একটি রিয়েল টাইমের একটি এক্সাম্পল নিয়ে আমরা বুঝে নিই। ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটি একটি ফাংশান, কোনো ডাউট নেই একটি ফাংশান। কিন্তু ফাংশান যে তুমি কী করে বুঝবে? তুমি লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমি যদি এর ইনপুট হিসাবে এক্স ইজ ইকুয়াল টু 1 পুট করি এবং এক্স ইজ ইকুয়াল টু -1 পুট করি, আবার এক্স ইজ ইকুয়াল টু 2 পুট করি, এক্স ইজ ইকুয়াল টু -2 পুট করি, এক্স ইজ ইকুয়াল টু 3 পুট করি, এক্স ইজ ইকুয়াল টু 4 পুট করি, এক্স ইজ ইকুয়াল টু 5 পুট করি, এতগুলো যদি পুট করি আমরা এর মান কিন্তু আমরা জানি। এর মান আমরা কী পাবো? এফ অফ 1 আমরা ভালো করে জানি 1 স্কোয়ার পাবো, অর্থাৎ 1। এফ অফ -1 তাহলে -1 স্কোয়ার অর্থাৎ 1। এর ক্ষেত্রে দেখো এফ অফ 2 স্কোয়ার অর্থাৎ 4, এফ অফ -2 অর্থাৎ -2 স্কোয়ার অর্থাৎ 4, এফ অফ 3 অর্থাৎ 3 স্কোয়ার অর্থাৎ 9, এভাবে চলতে থাকবে। এখন বিষয় হচ্ছে দেখো এক্স, আমরা যদি এটি যদি ইনপুটের সেট হয় সেখানে আমরা 1 -1 2 -2 3 4 5 এগুলো আমরা নিয়েছি। আউটপুটের সেটে আমরা কী পাচ্ছি? 1 4 9 25 এগুলো আমরা আউটপুটের সেটে পাচ্ছি। এখন যদি আমরা দেখি, লক্ষ্য করার বিষয় হচ্ছে দেখো যদি আমরা মার্জ করার চেষ্টা করি, আমরা যদি ম্যাপিং করার চেষ্টা করি 1, এই 1 পুট করলে এই ফাংশনটি কি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমরা যদি এই 1কে পুট করি, তাহলে আমরা এর সঙ্গে কিন্তু ম্যাপিং হচ্ছে, -1টি কিন্তু এর সঙ্গে ম্যাপিং হচ্ছে। একই রকমভাবে আমরা যদি 2 এর কথা বলি, 2 4 এর সঙ্গে ম্যাপিং হচ্ছে, -2 4 এর সঙ্গে ম্যাপিং হচ্ছে। 3 কিন্তু 9 এর সঙ্গে ম্যাপিং হচ্ছে, 4 16 এর সঙ্গে ম্যাপিং হচ্ছে, 5 কিন্তু 25 এর সঙ্গে ম্যাপিং হচ্ছে। মাথায় রাখবো এই সেটের প্রত্যেকটি মেম্বার, এই সেটের অর্থাৎ ইনপুটের প্রত্যেকটি মেম্বার জানো এই ম্যাপিংয়ে অংশগ্রহণ করে, অর্থাৎ ইনপুটে যতগুলি থাকবে প্রত্যেকটির একটি নির্দিষ্ট আউটপুট থাকবে। মাথায় রাখতে হবে ফাংশান হতে গেলে প্রত্যেকটি ইনপুটের একটি আউটপুট থাকতেই হবে, আর এটি কিন্তু এইভাবে হবে, অর্থাৎ আমরা কখনোই এফ অফ 1 কখনো 1 আর এফ অফ 1 হয়তো 5 এরকম কোনো কিছু দেখতে পাবো না। ফাংশান এরকম জীবনে হবে না। কোনো ফাংশান হতে গেলে এফ অফ 1-এর একটি ভ্যালু থাকবে, আইদার সেটি 1 হতে পারে অথবা 5 হতে পারে। এফ অফ 1 হয়তো তুমি দেখলে এক জায়গায় 1 আসছে, এফ অফ 1 ওই ফাংশানটিতেই 5 আসবে, এরকম কখনোই হতে পারে না। আর যদি হয় সেটি, তাহলে বুঝবে সেটি ফাংশানই নয়। বলতে পারলাম এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। এখন ফাংশান আমরা এতক্ষণ পর্যন্ত
যে ফর্মুলা তৈরি করা শিখেছি সেগুলো সবসময় সব কিছুই কিন্তু বীজগাণিতিক আমরা ফাংশনকে শিখেছি, আমরা ডেভেলপ করেছি, আমরা ফাংশনকে বুঝতে শিখেছি। ফাংশন একটি ফর্মুলা আমরা শিখেছি, সেটি কীভাবে ডেভেলপ হয়, কীভাবে শর্ত এসেছে, সে সব কিছু বুঝেছি। তাহলে আমরা এই ফাংশন কিন্তু অনেক রকমের হয়ে থাকে, এরকম নয় অ্যালজেব্রিক ফাংশনই হয়ে থাকে। আমরা অ্যালজেব্রিকের উপরেই কাজ করেছি, কিন্তু আমরা এরকম অনেক ফাংশন কিন্তু আমরা দেখতে পাবো, যেমন পলিনোমিয়াল ফাংশন, রেশনাল ফাংশন, ইরেশনাল ফাংশন। পিসওয়াইজ ফাংশনের মধ্যে পড়ে মডুলাস, সিগনাম, গ্রেটেস্ট ইন্টিজার পাওয়ার ফাংশন, ফ্র্যাকশন পার্ট ফাংশন, লাস্ট ইন্টিজার ফাংশন। ঠিক এর মধ্যে আমরা ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল, লগারিদম, জিওমেট্রিক, ইনভার্স ট্রিগোনোমেট্রিক, এত কিছু টাইপের আমরা ফাংশন দেখতে পাবো। আর এই প্রত্যেকটি ফাংশনের আমরা লেখচিত্র কিন্তু অঙ্কন করতে পারি। আর এটি জানতে গেলে আমাকে সবসময় প্রথমে ফাংশনটিকে বুঝতে হবে। এখন পর্যন্ত আমরা ফাংশনের প্রাইমারি বা প্রাথমিক ধারণা আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম তোমাদের সামনে। এরপর আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রাথমিক ধারণা ক্লিয়ার করব আগের ভিডিওতে, এবং যার ফলে আমরা এই দুটিকে মার্জ করলে বা এই দুটির উপর বেস করেই কিন্তু আমরা লেখচিত্র অঙ্কন করতে শিখব, এবং লেখচিত্রের দ্বারা আমরা অনেক কিছু ধারণা ক্লিয়ার করব, যেটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখনও যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টস করবে, আমি চেষ্টা করব সেই কনফিউশনগুলোকে কাটিয়ে দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।